বাফুফে বাংলাদেশের কোচ নিয়োগ দিতে যা নাটক করলো, এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা। উনি যা বলে প্রত্যেকটা কথা সত্যি, একটা কথা মিথ্যা আমি এই পর্যন্ত কখনো পাই নাই। শেষ পর্যন্ত ক্রিস কোলম্যানকে না পাওয়াটা আমার কাছে মনে হয় একদিক থেকে ভালোই হয়েছে। তাকে পাওয়া গেলে বাংলাদেশের ফুটবলে ভালোর চেয়ে খারাপই বোধহয় বেশি হতো। আমি কেন এটা বলছি সেটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। শুরুতে আসলে ব্যাখ্যাটা দিয়ে নিই যে আমি কেন বললাম যে ক্রিস কোলম্যানকে না পাওয়াটা ভালো হয়েছে। আসলে কাদের দ্বারা ক্রিস কোলম্যান পরিচালিত হতো, কারা দেশের ফুটবল চালাচ্ছে, যারা মুখে পেশাদারিত্বের অনেক কথা বলেন, অনেক নীতি কথা বলেন, কিন্তু কাজের বেলায় ঠনঠনা, কোনো পেশাদারিত্বের ধারে কাজ দেওয়া হাঁটে না। একেবারে জ্বলন্ত চলছে যে ইস্যুটা, সেটা নিয়েই কথা প্রসঙ্গটা দেই। এই যে ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে যে ঘটনাটা ঘটলো, যে নাটকটা করলো, এটা কি আসলে হওয়া উচিত ছিল? এটা তো একটা পেশাদার প্রতিষ্ঠান হিসেবে এরকম পরিস্থিতির মুখোমুখি হওয়াই উচিত হয়নি, বা এটা হতোই না যদি তারা পেশাদার হতেন। কারণ বসুন্ধরা কিংস এবং মোহামেডানের এই ফাইনাল বসুন্ধরা কিংস এরিনাতে হবে, এটা আগে থেকে নির্ধারিত ছিল লটারির মাধ্যমে। মোহামেডানের দোষ, তারা শুরুতে রাজি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে 7-8 দিন আগে এসে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে কিংস এরিনাতে গিয়ে তারা খেলবে না। আমার কথা হলো যে হ্যাঁ, ওই পর্যন্ত মোহামেডানের দোষ, কিন্তু মোহামেডান যখন আবার আপত্তিটা তুললো, সেই আপত্তি নিষ্পত্তির জন্য সেটা ফেডারেশন কাপের ফাইনাল যেদিন হবে তার আগের দিন বিকেল বেলায় বসতে হবে কেন? এটা তো যেদিন চিঠি দিয়েছে তার পরদিনে আসলে লিগ কমিটি বসে বা ফেডারেশনে যারা এর সাথে সংশ্লিষ্ট আছে বসে তারা ঠিক করে ফেলতে পারে, এবং শেষ পর্যন্ত ঠিক হয়েছেও। কিন্তু এই যে এত নাটক, এত ঘটনা ঘটায় আলোচনায় থাকার জন্য, মানে সেই ব্যাপারগুলোই হচ্ছে অপেশাদার প্রতিষ্ঠান হিসেবে নিজেদের সবার সামনে জাহির করে। আর এই যে আলোচনায় থাকার ব্যাপারটা, নাটকের কথা যেটা বললাম না, এখন আমার কাছে খুব স্পষ্ট হয় ক্রিস কোলম্যানের পুরো ব্যাপারটা আসলে নাটকই ছিল, সাজানোই ছিল। কেন? একদিক থেকে সরকারের খানিকটা ভাবমূর্তি বা ক্রীড়া মন্ত্রণালয়ের খানিকটা ভাবমূর্তি উজ্জ্বল বা পজিটিভ একটা ইমেজ দাঁড় করানো সবার কাছে, যে না আমরা ফুটবলের প্রতি আমরা কিছু করতে চাই, আমরা টাকা দিতে চাই, আবার ফুটবল ফেডারেশনের উদ্যোগে আমরা এত উঁচু মাপের কোচ আনতে চাই, কিন্তু শেষ পর্যন্ত আসলে তলে তলে কিছুই হয়নি। আমার কাছে মনে হয়েছে পুরোটাই এক ধরনের স্ক্রিপ্টেড ছিল, যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটবে, আমরা মিডিয়াতে থাকবো, আমাদের একটা পজিটিভ হাইপ হবে, কিন্তু তলে তলে তারা এক ধরনের সিদ্ধান্ত হয়তো আগে থেকেই নিয়ে রেখেছিল। এখন ক্রিস কোলম্যানের ওই কি বলবো, যে এজেন্ট দাবি করেছে এত লক্ষ টাকা দিতে হবে, সেই ব্যাপারটা তো আসলে প্রমাণিত না। এই কারণে ফুটবল ফেডারেশন যেটা বলছে সেটাতেই আমাদের বিশ্বাস রাখতে হচ্ছে, বিশ্বাস করতে হচ্ছে। কিন্তু ভেতরের আসল ঘটনাটা কি, এটা একটা প্রশ্ন সাপেক্ষ এবং রহস্য থেকেই গেল, এবং ফুটবল ফেডারেশনের সার্বিক আচরণ কিন্তু সেগুলোই প্রমাণ করে। এখন কোচ প্রসঙ্গে আসি, যে ক্রিস কোলম্যানকে কেন না আনলে, মানে পাওয়া যায়নি বলে ভালো হয়েছে, কারণ এই লোকগুলোই তো আসলে ক্রিস কোলম্যানকে হ্যান্ডেল করতো, এবং একটা পর্যায়ে গিয়ে 6 মাস পর, 1 বছর পরে, না ক্রিস কোলম্যান চলে না, আমাদের ফুটবলের জন্য চলে না, তাকে বিদায় করো, এবং তাকে বিদায়ের এক ধরনের হাইপ তুলে তাকে বিদায় করে দেওয়া হতো। ফলে যেটা হতো, এই যে ভালো কোচরা এসে যে কাজ করার একটা ভবিষ্যতে সম্ভাবনা আছে, বা তার চেয়েও ভালো মাপের কোচ হয়তো বাংলাদেশের ফুটবলে আসতে পারে, সেই সম্ভাবনাটার অপমৃত্যু হতো, এবং এটা ফুটবল ফেডারেশন হয়তো জেনে বুঝেই ব্যাপারটা করতো। এই কারণে একদিক থেকে না এসেছে, ভালো হয়েছে। এখন নতুন কোচ কে হতে পারে ক্রিস কোলম্যানের পরবর্তী? আরেকজন ছিলেন বার্নস্ট্রক, তিনিও জার্মানির, তিনিও হাই প্রোফাইল কোচ, তার বেতন হয়তো খানিকটা কম ছিল কোলম্যানের চেয়ে, দাবি দাওয়া খানিকটা কম ছিল, কিন্তু সেদিকে ফুটবল ফেডারেশন হাঁটছে না। আমি যতদূর জানি আসলে নতুন কোচ হিসেবে আসতে যাচ্ছেন টমাস ঢুলি, এই যে আমেরিকার সাবেক অধিনায়ক, এবং তিনি দুবার বিশ্বকাপ খেলেছেন, ফিলিপাইনের একাধিকবার 2 মেয়াদে আসলে 6 বছরের বেশি কাজ করেছেন, সর্বশেষ গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন। সবকিছু মিলে তিনিও অভিজ্ঞ একজন মানুষ, অভিজ্ঞ কোচ, বয়সী কোচ, সবকিছু মিলে তাকেই ফুটবল ফেডারেশন সম্ভবত বেছে নিতে যাচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যেই সেই ঘোষণা আসতে পারে। এই যে আসতে পারে শব্দটা বলছি না, তখন আবার খানিকটা মনের মধ্যে দ্বিধা, যে হয়তো আমাকে যে বলেছে যে 1-2 দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে, কিন্তু আবার তাদের মধ্যেই ঝামেলা। এমনও শোনা যায় যে ন্যাশনাল টিমস কমিটিতে যারা আছে তারা এখন আর, ওই প্রথম 1-2টা মিটিং হয়েছিল, তারপরে আর তাবিদ আওয়াল তাদের সাথে কোনো কিছু শেয়ার করে না, নিজের মতো করেই সিদ্ধান্ত নিচ্ছেন কি করবেন না করবেন, এখন আর ওই কমিটির সদস্যদের ওইভাবে ইনভলভ করছেন না। তো এই যে ব্যাপারটা আমি বলছি যে সম্ভাবনা আছে হয়তো রমাজ ঢুলি কোচ হিসেবে আসবেন, শেষ পর্যন্ত দেখা গেল সেটাও হলো না। এখন একেবারে কংক্রিট ভাবে না হওয়া পর্যন্ত আসলে
কিছুই বলা মুশকিল, কিন্তু আমি যতটুকু জানি আসলে টমাস ডুলি হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল টিমের পরবর্তী কোচ, এবং তার সাথেই শুরুতে এক ধরনের চুক্তি হবে, তিনি ঢাকায় আসবেন, এক সরাসরি সেই সান মারিনোতে খেলতে যাবে, সেখানে গিয়ে দলের সাথে যুক্ত হবেন, সেটা হয়তো আগামী দু একদিনের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ফুটবল ফেডারেশন আগে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ টমাস ঢুলিকেই নিচ্ছে নাকি অন্য কাউকে আবার নিচ্ছে। কারণ তাদের উপরে আস্থা রাখা, তাদের কথায় বিশ্বাস করাটা খুবই মুশকিল। কারণ ওই শুরুতে বললাম, অপেশাদার আচরণের কারণে তারা নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। এরই মধ্যে আগে থেকেই ছিল, ইমেজ সংকটে ছিল, সেটা দিন দিন তাদের কর্মকাণ্ড দিয়ে তারাই আসলে প্রকট করে তুলছে যে তাদের পেশাদার মনোভাব বা পেশাদার আচরণ কতটা, সেটা তারা নিজেরাই প্রমাণ করছে। এই কারণে এখন দেখা যাক শেষ পর্যন্ত টমাস ঢুলিতেই আসলে থাকে নাকি আবার অন্য কোনো দিকে ঝোঁকে।